মূল নির্বাচনের পাশাপাশি কিন্তু গণভোট হয়েছে এবং সেই গণভোটে হা নির্বাচিত হয়েছে, বিজয়ী হয়েছে হা। হা ভোট পড়েছে 4,80,74,429টি, আর নায় ভোট পড়েছে 2,25,65,627টি। এই হা জয়ের পরে এখন যে যে সরকার গঠন হবে, আপনাদের সরকার, সেই সরকারের কাছে বাড়তি দায়িত্ব কি পালন করা লাগবে? বাড়তি দায়িত্ব না দাদা, বিএনপি তো চায় যে গণমুখী একটা শাসন ব্যবস্থা হোক, একটা অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন আসুক, বিচারিক ব্যবস্থার পরিবর্তন, সব কিছু পরিবর্তনের ব্যাপারে তো বিএনপি আগে থেকেই বলে আসছে। এবং আমরা 31 দফাতে তো আমরা নিজেরাই বলেছি যে বর্তমান যে ভাবে দেশ চলছে এইভাবে দেশ চলতে পারে না, এটা অবশ্যই পরিবর্তন করতে হবে বিভিন্ন সেক্টরে। কারণ যেহেতু তারা শুধুমাত্র তাদের দলের স্বার্থে এমন পর্যায়ে নিয়ে গেছে যে সবগুলো প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে ফেলেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। কাজে রাষ্ট্রটা যদি পরিচালিত করতে হয় সঠিকভাবে, তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে আবার রিবিল্ড করতে হবে। এটা তো বিএনপিই চায়। এখন সেই জায়গায় তো বিএনপি তো হায়ের পক্ষে আমরা স্বাক্ষরও করেছি। এখন বিষয় হলো যে কিছু কিছু বিষয় যেগুলো আমাদের তো নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, সেই বিষয়গুলো এখন যদি হা পাস হয়ে গিয়েছে, তা সেই সমস্ত বিষয়গুলো এখন আলোচনা হবে, পার্লামেন্টে আলোচনা হবে। আলোচনার পরে স্বাভাবিকভাবে রাষ্ট্রের জন্য, দেশের জন্য যেটা যুক্তি দরকার। কথাটা হলো যে এখানে তো একটা জায়গা থেকে বেরোয় আসতে হবে যে আমরা দলীয় শাসনতন্ত্র তো আমরা কায়েম করতে চাই না, আমরা দেশের শাসনতন্ত্র কায়েম করতে চাই। তো দেশের শাসনতন্ত্রের জন্য দেশবাসী যেভাবে চায়, অর্থাৎ এটার জন্য কারণ বিএনপিকে ফেল করানোর জন্য শুধুমাত্র একটা ইস্যু বের করা সেটা তো না। অর্থাৎ রাষ্ট্রের জন্য যেটা দরকার, রাষ্ট্রটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এখনও বিভিন্ন ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে। আমাদের সবচেয়ে বড় অভাব যেটা এটাই, যে আজকে গণতন্ত্র দেশের জন্য দরকার, এটা তো ঐক্যমতের কোনো বিষয় নাই, সবাই একমত হইতে হবে। কিন্তু এই বিষয়টা তো আমরা একমত হতে পারি নাই, তাই না? তো এই জন্যই যে আমরা যেটা চাই যে সেটার সবার, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা আমরা ছিলাম, আমাদের তো যে চাওয়াটা যে ছিল, সেই চাওয়াটার মধ্যে একটা যে কোনোভাবে হোক গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং নির্বাচনটাকে একটা নিরপেক্ষ সরকার অধীনে যদি হয়, তাহলে একটা দলীয় সরকার অধীনে যদি না হয়, তাহলে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। দেখা যায় এটা জবাবদিহিতার মধ্যে সরকারকে জবাবদিহিতাতে রাখার জন্য যদি এটা হয় যে কেয়ারটেকার সরকারের ব্যবস্থাটা প্লাস 10 বছরের বেশি কোনো প্রধানমন্ত্রী না, এই যে কিছু কিছু বেসিক ব্যাপার চেঞ্জ করে ফেললে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে আসবে। তো কাজে ক্ষমতার ভারসাম্যর বিষয়টা, হ্যাঁ, ক্ষমতার ভারসাম্যর বিষয়টাও সেখানে আছে। তো সেগুলো এখন যদি আমি আবার কোনোটাকে নিয়ে আমার মানে সরকারি দলকে ঘায়েল করার জন্য সেটাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করি, তাহলে সেটাও তো ঠিক হবে না। কারণ দেশটাকে এখন একটা কিন্তু নাজুক একটা অবস্থায় আছে, নাজুক অবস্থা, একটা অবস্থা থেকে পরিবর্তন হয়ে আমরা এখন একটা ডেমোক্রেটিক প্রসেসে যাব। এখন সেই অবস্থায় যেতে গেলে অনেক কিছু সমস্যাগুলো আমার কাছে আসবে। কাজে সবগুলো যদি একবারে সরকারের উপরে নাকের ডগায় আইনা দিই এবং বলি যে এই মুহূর্তেই সমাধান দরকার, তাহলে তো সরকার চলবে না। তো সেটার জন্য এগুলো পার্লামেন্ট এখন হয়েছে, এখন পার্লামেন্ট তো সুপ্রিম পার্লামেন্ট, এখানে পার্লামেন্ট বসবে, পার্লামেন্ট বসে তারপর আলোচনা করবে। জি, একই বিষয়ে প্রশ্ন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে। না, গণভোটটা অপ্রয়োজনীয়, এটা তো দরকার ছিল না। খামাখায় আমাদেরকে আরেকটা সংকটের মধ্যে ফেলে দিল। আপনি পার্লামেন্টের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারেন? মেয়েকে পুরুষকে মেয়ে ছাড়া পার্লামেন্ট তো সার্বভৌম এবং অনেক কিছু তারা করতে পারে। আপনি এখন গণভোটের নামে একটা প্রতারণাও করেছেন, যেগুলো নোট অফ ডিসেন্ট ছিল সেগুলোতে আপনি বাদ দিয়ে দিয়েছেন। এটা হয়? নৈতিকভাবে তো এটা পারেন না। তারপরে সরকার পুরো নিয়ে নেমে গেল, প্রফেসর রিয়াজ সাহেব সহ। মন্দের ভালো নির্বাচন কমিশন পরে থামাইল এটা, তাই না? তো এখন আপনি ভোটের মাধ্যমে তো 80% আর 20% এটা দেখাই দিলেন। আরে ভাই সরকার, তুমি যেটা করে গেলা এটা লাগবে না? ভ্যালিডেশন লাগবে না? সংবিধান সংশোধন তো একটা করিয়া তুমি যে 18 মাসটা রাষ্ট্র চালাইলা,
সফলতা ব্যর্থতা সব কিছু মিলিয়ে, তো এই সংসদ যদি এটা তোমাকে বৈধতা না দেয়, তোমরা তো বিপদে পড়বা। অনির্বাচিত সরকার যা যা করে গেছে, এই সমস্ত আইন যদি তারা পাস না করে, এইসব একটু তো অর্ডিন্যান্স থাকবে না। তো বাড়াবাড়ি তো করেই গেছে, সেই বাড়াবাড়ির দায়িত্ব পার্লামেন্ট নেবে কেন? উনি যেটা বলেছেন এগুলো তো কর্মসূচির মধ্যেই আছে। বিএনপি সহ আমরা যারা একসাথে ছিলাম, আমাদের কর্মসূচির মধ্যে এগুলো দেওয়া আছে। এর থেকে অনেক বেটার কিছু আমরা দিয়েছি, তাই না? তারপরও গণভোটের মাধ্যমে যতটুকু গ্রহণযোগ্য হবে সেটা করা হবে। হ্যাঁ, কমিটমেন্ট রক্ষা করা হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এবং এখানে কোনো পাল্টাপাল্টের বিষয় না। সরকারি দলের পক্ষ থেকে একটা বলবো, বিরোধী দল তীব্র প্রতিবাদ করলো, হ্যাঁ, এই অবস্থা যেন না হয়। আমাদের মন মানসিকতা এবং রাজনীতির মাঠে এই পরিবর্তনটা আমাদের, এটা তো একটা পরিবর্তনের বিষয় যে আমরা কেউ কারো শত্রু না, আমরা প্রতিপক্ষ। যেমন এবার নির্বাচনটা করলাম, অনেক ভালো পরিবেশও হলো। সবাই, আমির সাহেবও অনেক জনসভা করেছে, তারেক রহমান সাহেবও করেছে, প্রার্থীরও যার যার এলাকায় করেছে। সেরকম তো কোনো সহিংসতা হয় নাই এবারে। পক্ষে বিপক্ষে আমরা কথা বলেছি, তো আমির সাহেব একটু বেশি বলে ফেলেছে। বিএনপিকে নিয়ে উনি অযাচিতভাবে অনেকগুলো এমন সব বক্তব্য দিয়েছে, এগুলো গ্রহণযোগ্য না। তো আশা করি একটু মন মানসিকতা পরিবর্তন হোক, সুস্থ রাজনীতি আমরা এখানে চালু করি, গণতান্ত্রিক পরিবেশে যেখানে সকলেই আমরা রাজনীতির মাঠে থাকতে পারি, সেই ব্যবস্থা যেন হয়। আমরা একটা সরকারকে কোণঠাসা করতে গিয়ে এই সরকারটাকেই যেন একটা বিপদের মধ্যে না ফেলি। অন্তত 5টা বছর তাদেরকে কাজ করতে দেন। কিন্তু ওনারা এখনই যেভাবে লম্পজম্প করতেছে, তো এটা তো আশা করিনি। তো যাই হোক, আমি মনে করি যে মন্দের ভালো যা আসছে, আগামী পার্লামেন্ট তারা সেগুলো বিবেচনা করবে। হ্যাঁ, যেটুকুন পারবে না সেটা বলবে যে এটুকুন পারলাম, এটুকু পারলাম না। হ্যাঁ, কিন্তু ওনারা যদি এই গণভোটটাই বাতিল করে দেয় পার্লামেন্ট, সে ক্ষমতাটা তাদের আছে। এটা কোনো আইন করে করা হয়েছে গণভোট? এগুলো তো উনি তো কয়েকবার বলেছে। এটার পেছনে যে টাকা পয়সা খরচ, এটা জবাব দিতে হবে না? বিশাল একটা খরচ এই গণভোটের নামে জনগণের উপর চাপাই দিয়েছে। তো সুতরাং পার্লামেন্ট সার্বভৌমত্ব সেটা মাথায় রেখে তার ক্ষমতা খর্ব করে। তারা মাঝখানে বলেছিল 6 মাস যাবে এমনে, এটা কি বলে, মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ। প্রথম 6 মাস হবে গণপরিষদ, এই গণপরিষদ বছর সংবিধান লিখবে, তারপরে রেগুলার পার্লামেন্ট শুরু হবে। এখন তো সেখান থেকে পিছিয়ে আসছে। তারা তো অনেক কথাই বলেছিল, একটা বাইন্ডিংসের মধ্যে নিয়ে যেতে চাইছিল, সেটা তার হইল না। সুতরাং চাইলেই যে সব কিছু হবে, এগুলো জনস্বার্থের পরিপন্থী বলেই আমাদেরকে খুব সাবধানে এখন চলতে হবে। যেহেতু জনপ্রতিনিধিদের আমরা পেয়ে গেছি, তারা কয়েকদিনের মধ্যে সরকার পরিচালনার দায়িত্ব নেবে, তাদের উপর ছেড়ে দেন। নিশ্চয়ই সেগুলো পার্লামেন্টে আলাপ হবে, যারা অপোজিশনে থাকবে তারা আলাপ করবে, বাইরে যারা থাকবে তারাও কথা বলবে। এবং সিভিল সোসাইটির উত্থান একটা দরকার এখানে, যেটা শেখ হাসিনা দলীয় সোসাইটি বানিয়েছিল। আমরা সেটা চাই না। বাংলাদেশে একটা শক্ত ভাইব্রেন্ট পার্লামেন্টও ভাইব্রেন্ট হবে, সিভিল সোসাইটির রোলটাও ভাইব্রেন্ট হবে। সিভিল সোসাইটি তো তৈরি হয়, কিন্তু তারা তো আবার পকেটে ঢুকে যায় না। হয়ে গেছে না? আর আপনি শেখ হাসিনার ডাইকা প্রত্যেকদিন গণভবনে নিয়ে যাবে, ওনার একটা দেবে, আমার একটা দেবে, ওনার একটা দেবে, পদ পদবি, হ্যাঁ, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, ব্যবসা বাণিজ্য, সবগুলো নষ্ট হয়ে গেছে। একসময় ছিল, একসময় তো বামপন্থীরা এখানে তো লিড করতো, তাই না? এইসব জায়গায় তারা কোথায়? তাদেরকে নষ্ট করে দিয়েছে উনি। তো আমাদেরকে আবার ডেভেলপ করতে, কিছু কিছু হয়তো বের হবে আরও। এই যে আমার ভাই এখন কিছুটা কথাবার্তা বলতেছে নিরপেক্ষ জায়গা থেকে, এরকম আরও আছে সমাজে। এদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। এটা সরকারের বিরুদ্ধে না, সরকারের ভালো চাই বলে রাষ্ট্রটা যাতে ভালোভাবে পরিচালিত হয় সেই জন্যই কথা বলেন তারা। আশা করি আমাদের এইসব যে অপসংস্কৃতি ছিল সেখান থেকে বের হয়ে আসতে হবে। তাহলে দেখবেন যে এই পার্লামেন্ট কার্যকরী হবে। অপোজিশনকে অনুরোধ করবো, আপনারা পার্লামেন্টে গিয়ে ভাইব্রেন্ট রোল প্লে করেন, গঠনমূলক সমালোচনা করেন। হ্যাঁ, করেন। এবং সেখানে তো সুযোগ দেওয়া হয়েছে। এই সংস্কারের মধ্যে কিন্তু বিরোধী দলকে যথেষ্ট সুবিধাজনক জায়গায় রাখা হবে, তাদেরকেও শেয়ার করা হবে। এমন না যে
বিএনপি সরকার গঠন করছে, সব কিছু বিএনপি নিয়ে নেয়, এমন অপোজিশনের জন্য অনেক কিছু এখানে প্রভিশন রাখা হয়েছে। আপনারা সেটা অ্যাভেল করেন, করে তারপরে বাংলাদেশকে পার্লামেন্টারি সিস্টেমের বাংলাদেশকে একটা উঁচু পর্যায়ে নিয়ে যান, যেটা আমরা করতে পারি নাই বিগত দিনগুলোতে। জি, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, আপনাকে কে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। এই বিষয়ে একটু আলোচনাটা, আসলে গণভোট নিয়ে অনেক কথা ছিল, ভোট হয়েছে, একই দিনে হয়েছে ভোট এবং বিজয়ী হয়েছে। এখন এই বিষয়টি গণতান্ত্রিক সরকার, যে সরকার দায়িত্ব নেবে সেই সরকারের বাধ্যবাধকতাও তো আছে নাকি নাই? ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আমি একটু বলতে চাই ডিটেল। সেটা হলো, দেখেন, এই গণভোটের প্রক্রিয়াটা যারা করেছেন, রাষ্ট্রপতি আদেশ সহ সব কিছু, আমি বলবো যে সংবিধান সম্পর্কে তাদের জ্ঞানের কিছু ঘাটতি আছে। কারণ হলো, বাংলাদেশের সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে। সংবিধানে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে, যদি পার্লামেন্ট না থাকে যে কোনো অর্ডিন্যান্স করে উনি আইন করতে পারেন, তবে সেই আইনগুলো কোনোভাবেই সংবিধানের কোনো বিধানকে লঙ্ঘন করবে না অথবা নতুন কোনো প্রভিশন আসবে না। কিন্তু রাষ্ট্রপতি সাহেবকে দিয়ে ওনারা একটা অধ্যাদেশ জারি না করে একটা আদেশ জারি করলেন, এবং ওনারা বুঝতে পারলেন না। ওনারা আবার বলেছেন যে আদেশ তো রাষ্ট্রপতি জারি করতে পারে। ওনাদের সেই অভিজ্ঞতাটা নাই যে রাষ্ট্রপতি কখন আদেশ জারি করতে পারে। যখন মুক্তিযুদ্ধের 10ই এপ্রিলে আপনার আমাদের ফার্স্ট মুক্তিযুদ্ধের ডকুমেন্ট ঘোষণা করা হলো, তারপরে আপনার সরকার গঠন করা হলো, তখন প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করা হতো রাষ্ট্রপতির নামে। প্রেসিডেন্সিয়াল অর্ডার 1, 2, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কীভাবে চলবে, প্রেসিডেন্সিয়াল অর্ডার। যেদিন এই সংবিধান হলো, ওখানে দেখবেন লেখা আছে যে অল প্রেসিডেন্সিয়াল অর্ডার বাতিল ঘোষণা করা হলো। অর্থাৎ সংবিধান থাকতে তো প্রেসিডেন্সিয়াল অর্ডার হয় না, আর একটা হয়, সেটা হলো মার্শাল ল থাকলে। মার্শাল ল থাকলে এই সংবিধান স্থগিত থাকে। তখন দেখবেন যতটা মার্শাল ল আমাদের এখানে হয়েছে, মার্শাল ল অর্ডার 1, মার্শাল ল অর্ডার 2, ওগুলো দিয়েই চলতো সব। পরবর্তীকালে মার্শাল ল যাওয়ার পরে পার্লামেন্টে তারা তফসিলে এটা অন্তর্ভুক্ত করে এটাকে রেটিফাই করে দিত, যা কাজ করা হয়েছে বৈধভাবে করা হয়েছে। এখন এই যারা এই কথাটা বললেন যে প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করা, আবার সেখানে কী লিখছে, জুলাই সনদ সংবিধান সংস্কার 2025। আচ্ছা, রাষ্ট্রপতির কি ক্ষমতা আছে সংবিধান সংশোধন করার? বলেন, এই যে উনি যে অর্ডারটা দায়ের করলেন, এই অর্ডারটা তো, এই অর্ডার দায়ের করার, এই অর্ডারটা লেখার করার জন্য ভবিষ্যতে ওনার বিরুদ্ধে একটা মামলা হতে পারে, ওই যে উনি রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন এই অর্ডারটা। এখন ওনার যদি আবার ডিফেন্স থাকে যে আমি এমন এক পরিস্থিতিতে ছিলাম, আমাকে এগুলো করানো হয়েছে, সেটি ব্যাপারে উনি ডিফেন্স পাবেন। কারণ আমরা জানি যে অনেক কাজই উনি এখন নিজে করতে পারেন না। উনি নিজেও বলছেন যে আমার প্রেস মিডিয়া নিয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে। আচ্ছা, দিলেন। আর একটা লক্ষ্য ছিল, সেটা কি ধরেন, সেটা হলো এই সংশোধন কথা বলে 5ই আগস্টের পরিবর্তনের যে ধারা, পরিবর্তন তো বিএনপি কী বলে জামাত আর এনসিপি একা করছে তা না, এটার বড় স্টেক হোল্ডার হলো বিএনপি, এবং তার সঙ্গে জনগণও যোগ হয়েছিল, নাহলে তো হতো না। তো সেখানে বড় স্টেক হোল্ডার এই জিনিসটাকে তারা ব্যবহার করার জন্য এমন একটা সূত্র তারা লাগালো যে আমরা জনগণ 5ই আগস্টের পরিবর্তন চেয়েছে, সব কিছু আমরা পরিবর্তন করব। ওই জায়গার ভিতর থেকে মুক্তিযুদ্ধের বিরোধী যারা, তারা একটা জিনিস খুব চেষ্টা করলো যে 72-এর সংবিধানটাকে কীভাবে শেষ করা যায়। কারণ বঙ্গবন্ধুর ধরেন মুরাল টুরাল ভেঙে সব শেষ করে বঙ্গবন্ধুকে এদেশের শত্রু বানানো হইলো, বা 32 নম্বর ভেঙে দেওয়া হলো, আওয়ামী লীগ সব পালিয়ে গেল। তো মুক্তিযুদ্ধের যে সোর্স, যারা নাকি মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোত, তাদের আর কোনো কিছু নাই, একমাত্র আছে 72-এর সংবিধান। অর্থাৎ তাদের কুবুদ্ধি, মানে অনেক পিছন থেকে, এটা আপনারা রিসার্চ করেন পেয়ে যান, আমি এটা রিসার্চ করেছি। তাদের কুবুদ্ধিটা হলো যে 72-এর সংবিধানটাকে কীভাবে বাতিল করা যায়, তাহলে আর মুক্তিযুদ্ধ কিছু থাকে না। কিন্তু বিএনপি তখন এটা অবজেকশন দিয়েছে, কারণ বিএনপি তো মুক্তিযুদ্ধের দল, সে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, এবং সেই কারণে কিন্তু আর এটা তারা পারে না। তখন তারা এই আলোচনার অজুহাত ধরে 9 মাস ধরেন আলোচনা করছে। এই জিনিসগুলো যারা লিখছে, এটা 9 মাস লাগে কেন করেছে, এর পিছনে অনেক টাকা খরচ হয়েছে, এবং এটা চেষ্টা করা হয়েছে ওই আলোচনায় দীর্ঘায়িত রেখে নির্বাচনটাকে যাতে কিভাবে দেরি করা যায়, এবং সেইটা কিন্তু আর তারা পারে না পারলেও তখন তারা এই যখন ঘোষণাটা দিলেন, এখন এই ঘোষণা দেওয়ার মধ্যে, তার মধ্যে আবার কী বলছে জানেন, সেখানে তারা বলছে যে এইখানে এই 60 জনই যদি বসে, মানে কনস্টিটিউয়েন্ট মেম্বার নির্বাচন হওয়ার পরে 60 জন বসতে পারবে, মানে আজকেই বসতে পারবে তাদের কাউকে ডাকতে হবে না, বসে ওখানে সিনিয়র মেম্বার একজন প্রিজাইড করবে, এবং ওখানে 31 জন যদি হয় মেজরিটি, তারাই সংবিধান বানাই ফেলতে পারবে। যে সংবিধান বানাবে সেইটাই হলো সর্বোচ্চ সংবিধান। তো এইটা কি হয়?
আপনার আমির খসরু সাহেব, সালাউদ্দিন সাহেব, ওনারা কিন্তু বহু আগে এটা বলে দিয়েছে যে সংবিধান পরিবর্তনের একটাই মাধ্যম, সেটা হলো আর্টিকেল 142 এবং পার্লামেন্ট। এবং এটা যদি বিএনপি ধরেন, তারেক রহমানও যদি একটা জিনিস চায় যে আমি সংবিধান এটা পরিবর্তন করব, কিন্তু মেম্বার অফ পার্লামেন্টের যদি 2/3 না মনে করে, তাহলে কিন্তু সেটা করতে পারবে না। অর্থাৎ সবকিছু মিলিয়ে এই আর একটু বলে নেই যে ভোটার কথা বলতে 4 কোটি তো ভোটার 12 কোটি, তাহলে তার মধ্যে তো মেজরিটি বলে না যে এটা সংশোধন করতে হবে। তেমনিতেও তো তাদের তো গ্রহণযোগ্যতা থাকে না, আইনি নাই, বাস্তবতা নাই, এবং এটা হবে বলে আমার মনে হয় না। তবে এর মধ্যে অনেক ভালো জিনিস আছে যেটা বিএনপি 31 দফায় দিয়েছে, এবং বিএনপিকে আরো কিছু রাজি করানো হয়েছে। আমি মনে করি বিএনপি সেটা স্ট্রিক্ট থাকুক, এইগুলো তারা করবে, এবং তারা তো বলছেন, কাজে সেখানে এইখানে হেনা ভোটের এটা কোনো রিলিভেন্সি নাই। জি, রিলেভেন্সি নাই, কিন্তু যেই ভোট পড়েছে সেই ভোটের দ্বিগুণ তো এই আর পক্ষে পড়েছে না। কিন্তু 8 কোটি লোক তো 8 কোটি লোক ভোটে তো আপনি তো করবেন সংবিধান পরিবর্তন 12 কোটি লোকের জন্য, তা আপনি তো ভোট পাইছেন 4 কোটি। 8 কোটি লোকের তো সম্মতি ওখানে আসে নাই। জি, অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, অ্যাডভোকেট মঞ্জুল মোর্শেদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার তিনজনকেই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার বাই বিআরবি হসপিটালস অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখা হবে রাত 11:30টায়। সে পর্যন্ত সবাই বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।